আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনা পরিস্থিতির মধ্যেও আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই বিষয়ের তৃতীয় অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এ বিষয়ের ওপর ক্লাস গ্রহণ করব। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা যারা ভিডিওটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে এবং পাশাপাশি আজকের আলোচ্য অঙ্কে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্স অথবা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে এবং তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই আমার পক্ষ থেকে সে বিষয়গুলো বোঝানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে গতদিন আমরা এই অধ্যায়ের ওপর লেকচার দিয়েছি। আজকে এই অধ্যায়ে আমরা প্রথম অঙ্ক করব। আশা করি তোমরা বিগত দিনের লেকচার বাসায় ভালোভাবে বুঝিয়েছো এবং লেকচারগুলো ভালোভাবে পড়েছো এবং সেই লেকচারের আলোকে আজকে কিভাবে প্রশ্ন থেকে অঙ্ক করা হয় সেই বিষয়গুলো আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমি গত ক্লাসেই বলেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছরের প্রশ্নে এখান থেকে সি পার্টে অঙ্ক থাকবেই, পাশাপাশি অনেক সময় বি পার্টেও কস্ট বের করতে বলা হয়। কাজেই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে এই অধ্যায় থেকে তোমাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে যে অঙ্ক বা যে ক্রাইটেরিয়ার প্রশ্নই করা হোক না কেন তোমরা যাতে সঠিকভাবে এটার উত্তর করতে পারো। আশা করি আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যা শিখাচ্ছি এর মধ্য থেকেই তোমরা পরীক্ষাতে কোনো না কোনো অঙ্ক কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা যে অঙ্কটি বাছাই করেছি অনলাইন ক্লাসের জন্য তার উপর দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে অঙ্কটি বাছাই করা হয়েছে সেটি আমার নিজস্ব শীটের 3 নাম্বার অঙ্ক। যেহেতু প্রথম ক্লাস, আজকে সহজ একটি অঙ্ক আমরা এই ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি অঙ্কটি পড়ছি, তোমরা বোঝার চেষ্টা করো। বাবু লিমিটেড predicted 2200 units and sold 2000 units at টাকা 10 per unit. The other information relating to production and sales were as follows. Direct material টাকা 3 per unit, টাকা 6600. Direct labor টাকা 2 per unit, টাকা 4400. Variable manufacturing expenses টাকা 1 per unit 2200. Fixed manufacturing cost 4400. Variable administrative and selling expense 800. Fixed administrative and selling expense 1000. Required 1. Income statement under variable costing. 2. Income statement under absorption costing. 3. Reconciliation statement. প্রিয় শিক্ষার্থী, প্রবলেম 3তে বাবু লিমিটেডের কিছু প্রোডাকশন মানে উৎপাদনের সাথে রিলেটেড কিছু তথ্য এবং বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট কিছু তথ্য দেয়া আছে, ব্যয় দেয়া আছে। এখান থেকে আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে একবার ভ্যারিয়েবল কস্টিং, যাকে আমরা ডাইরেক্ট কস্টিংও বলে থাকি, আরেকবার ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে অ্যাবজর্পশন কস্টিংয়ে, আরেকবার ইনকাম স্টেটমেন্ট আরেকটা করতে বলা হয়েছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে এখানে আমাকে 3টা স্টেটমেন্ট করতে হবে, 2টা ইনকাম স্টেটমেন্ট, একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক করতে হলে শুরুতে আমাকে রেটটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কস্ট পার ইউনিট বের করে নিতে হবে, একবার ভেরিয়েবল কস্টিংয়ের জন্য, একবার অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য। এবং ওয়ার্কিংসের মাধ্যমে আমার এই অঙ্কে যে আরও কিছু তথ্য, অনেক সময় বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, প্রোডাকশন, সেলস এগুলো বের করতে হয়। আমার অঙ্কে যেটা থাকবে না সেটা আমাকে অঙ্কের স্বার্থেই বের করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো প্রথমে আমরা কস্ট পার ইউনিট এবং প্রয়োজনীয় ওয়ার্কিংসটা সেরে নিই। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা কস্ট পার ইউনিট বের করব। এই কস্ট পার ইউনিট বের করার জন্য আমাকে 2টি টাকার ঘর বিশিষ্ট এবং একটি পার্টিকুলার্স, অর্থাৎ 3 কলাম বিশিষ্ট একটি ঘর করতে হবে, যার উপরে লিখতে হবে কস্ট পার ইউনিট, পার্টিকুলার্স টাকা, ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমরা লিখব ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যেটি কোয়েশ্চেনে বের করে দেওয়া আছে 3 টাকা ইউনিট, 2 ঘরেই বসবে। ভেরিয়েবল কস্টিংয়েও 3, অ্যাবজর্পশন কস্টিংয়েও 3। এরপরে কোয়েশ্চেনে দেওয়া আছে ডাইরেক্ট লেবার 2 পার ইউনিট। ডাইরেক্ট লেবার আমরা ভেরিয়েবল কস্টিংয়েও 2 লিখবো, অ্যাবজর্পশন কস্টিংয়েও 2 লিখবো। এরপরে দেওয়া আছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস পার ইউনিট 1 পার ইউনিট, 1 টাকা করে দেওয়া আছে। তাহলে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড
ভেরিয়েবল কস্টিংয়ে 1 লিখবো, অ্যাবজর্পশন কস্টিংয়েও 1 লিখবো। এবার আমরা লিখবো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা আমার টোটাল দেওয়া আছে 4400। এবার এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 4400কে আমার যে উৎপাদন লক্ষ্যমাত্রা 2200 ইউনিট, তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা 2200 ইউনিট দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4400কে 4400 ডিভাইডেড বাই 2200 করলে আমরা পাবো 2। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের বুঝতে হবে এই যে 2 টাকা আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বের করলাম, সেটি কিন্তু ভ্যারিয়েবল কস্টিংয়ে বসবে না, এটি শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ে বসবে। এজন্য ভ্যারিয়েবল কস্টিংয়ে আমরা হাইপেন দিয়েছি, অ্যাবজর্পশন কস্টিংয়ে 2 টাকা বসিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এবার ভেরিয়েবল কস্টিং 3, 2, 1 যোগ করলে পাবো 6 এবং অ্যাবজর্পশন কস্টিং 3, 2, 1 এবং 2 যোগ করলে পাবো 8। অর্থাৎ ভেরিয়েবল কস্টিংয়ে আমার প্রতি ইউনিট ব্যয় হচ্ছে 6 টাকা আর অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রতি ইউনিট ব্যয় হচ্ছে 8 টাকা। এই যে 2 টাকা পার্থক্য হয়েছে, সেটা শুধুমাত্র পার্থক্য হয়েছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা জেনে নাও যে ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিংয়ে কখনোই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট অন্তর্ভুক্ত হয় না। অ্যাবজর্পশন কস্টিংয়ে শুধুমাত্র ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আমরা যখন প্রতি ইউনিট ব্যয় বের করব, কস্ট পার ইউনিট বের করব, তাতে অ্যাবজর্পশনে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা আসবে, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে বা ডাইরেক্ট কস্টিংয়ের ক্ষেত্রে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা আসবে না। এখানেই পার্থক্য হবে, এই একটা জায়গার পার্থক্যের কারণেই 2টা কস্ট 2 রকম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আমরা ভেরিয়েবল কস্টিং ও অ্যাবজর্পশন কস্টিং বের করা বুঝতে পেরেছি। এরপরে আমাকে এই অঙ্কে এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে, কারণ এন্ডিং ইনভেন্টরি কোয়েশ্চেনের কোথাও উল্লেখ নেই। আমরা গতদিন লেকচার শিটে এন্ডিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, সেলস এবং প্রোডাকশন বের করার ফর্মুলা দিয়ে দিয়েছিলাম। সেই ফর্মুলার আলোকে আজকে আমরা এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করব। ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি, উই নো এন্ডিং ইনভেন্টরি ইজ ইকুয়াল টু বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। বিগিনিং ইনভেন্টরি কোয়েশ্চেনে দেয়া নাই, তার মানে 0, প্লাস প্রোডাকশন আমাদের ধরে নিয়েছি 2200 এবং সেলস কোয়েশ্চেনে দেয়া আছে 2000। তাহলে বিগিনিং ইনভেন্টরি 0, প্রোডাকশন 2200 এবং সেলস মাইনাস 2000, যোগ বিয়োগ করে আমরা পেয়েছি 200 ইউনিটস। অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 200 ইউনিট। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট করব। প্রিয় শিক্ষার্থী, অ্যাবজর্পশন কস্টিং আগে হবে না ভেরিয়েবল কস্টিং আগে হবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। মনে রাখতে হবে আমার প্রশ্নে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, রিকোয়ার্ডে যদি আগে অ্যাবজর্পশন কস্টিং দেওয়া থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট আগে অ্যাবজর্পশন কস্টিংয়ে করব। যদি রিকোয়ারমেন্ট 1-এ ভেরিয়েবল কস্টিং দেওয়া থাকে তাহলে ভেরিয়েবল কস্টিং দিয়ে ইনকাম স্টেটমেন্ট আগে করব। অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, ইনকাম স্টেটমেন্ট করতে গেলে 2টি টাকার ঘর এবং একটি পার্টিকুলার্সের ঘর দিয়ে 3 কলাম বিশিষ্ট একটি ঘর করতে হবে। আমরা সেটিই করেছি। প্রথম কলাম পার্টিকুলার্স, তারপরে টাকা টাকা, এবং উপরে আমরা লিখব বাবু লিমিটেড প্রতিষ্ঠানের নাম। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং ফর দ্য পিরিয়ড এন্ডেড। প্রিয় শিক্ষার্থী, ইনকাম স্টেটমেন্ট করতে গেলে সর্বাগ্রে আসে সেলস। প্রশ্নে আমাদের সেলস ইউনিট দেয়া আছে, সে সেলস ইউনিট থেকে আমরা সেলস ইউনিটকে সেলস রেট দিয়ে গুণ করে আমরা সেলস বের করব। তাহলে আমরা শুরুতেই লিখব সেলস, ইউনিট দেওয়া আছে 2000 আর রেট দেওয়া আছে টাকা 10। তাহলে 2000কে 10 দিয়ে গুণ করব, তাহলে লিখব সেলস 2000 ইন্টু 10 ইজ ইকুয়াল টু লাস্ট কলামে আমরা বসিয়ে দিব 20,000। এরপরে আমরা লিখব লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমাদেরকে বের করে নিতে হবে। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে শুরুতেই আসবে বিগিনিং ইনভেন্টরি। প্রিয় শিক্ষার্থী, কোয়েশ্চেনে বিগিনিং ইনভেন্টরি দেয়া নাই, কাজে আমরা 0 বসিয়েছি। অ্যাড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এখানে যেটুকু ইউনিট প্রোডাকশন হবে তার সাথে আমরা যে কস্ট বের করেছি ভেরিয়েবল কস্টিংয়ের জন্য, সেই ভেরিয়েবল কস্টিংয়ের রেট দিয়ে এখানে গুণ করে আমাদের সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এর আগের ছকে আমরা কস্ট পার ইউনিট বের করার ক্ষেত্রে ভেরিয়েবল কস্টিং 6 টাকা বের করেছিলাম। তাহলে অ্যাড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এটা হবে 2200 ইউনিট, যেহেতু প্রোডাকশন ছিল আমাদের 2200 ইউনিট। এর সাথে কস্ট যেটা আমরা ভেরিয়েবল কস্ট বের করেছি 6, সেটা দিয়ে গুণ করব। তাহলে 2200 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 13,200। উপরে বিগিনিংয়ে ছিল 0, এবার 13,200 আর 0 যোগ করলে 13,200ই হবে। এই 13,200 টাকার নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে দিব। এজন্য নিচে লেখা হয়েছে লেস এন্ডিং ইনভেন্টরি, যেটা আমরা একটু আগে ওয়ার্কিংয়ে বের করেছিলাম 200 ইউনিটস।
আর এখানেও রেট 6 টাকাই হবে, যেটা ভেরিয়েবলের কস্ট। অর্থাৎ ভেরিয়েবল ইনকাম স্টেটমেন্টে আমরা যতবার কাজ করব প্রত্যেকবার কিন্তু তার যে কস্ট দেওয়া আছে সেটি দিয়ে আমাকে কাজটি করতে হবে। তাহলে এন্ডিং ইনভেন্টরি 200 × 6 ইজ ইকুয়াল টু 1200। এবার 13,200 থেকে 1,200 লেস করলে আমরা পাবো 12,000। এই 12,000কে সেলস 20,000 থেকে বিয়োগ করলে আমরা পাবো 8,000। এই 8,000 টাকার নাম হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাকে এবার লেস করতে হবে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 800, এজন্য আমরা লিখলাম লেস ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস, লাস্ট কলামে 800। এবার 8,000 থেকে 800 লেস করলে আমরা পাবো 7,200। এই 7,200 টাকার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। এবার এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টগুলো লেস করে দিতে হবে। তাহলে আমরা লিখব লেস ফিক্সড কস্ট। এখানে একাধিক ফিক্সড কস্ট আছে, এর জন্য হেডিংয়ের নিচে আমাদেরকে সেই কস্টগুলো ফার্স্ট কলামে যোগ করে লাস্ট কলামে যোগফল নিয়ে আসতে হবে। তাহলে লেস ফিক্সড কস্টে প্রথমেই আসবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটি কোয়েশ্চেনে দেওয়া আছে 4,400। এরপরে আসবে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস, যেটি কোয়েশ্চেনে দেওয়া আছে 1,000। এবার 4,400 এবং 1,000 দুটো যোগ করলে পাবো 5,500। এবার 7,200 থেকে 5,400 বিয়োগ করলে আমরা পাবো 1,800। এই 1,800 টাকার নাম হবে নেট অপারেটিং ইনকাম। প্রিয় শিক্ষার্থী, ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট করে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়েছি 1,800। এই 1,800 টাকা হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তাহলে কিভাবে বের করেছি? সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, দিলে পেলাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। সেই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স বাদ দিলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টগুলো বাদ দিলে পাবো নেট অপারেটিং ইনকাম। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সকলেই এই ইনকাম স্টেটমেন্টটি বুঝতে পেরেছো ভেরিয়েবল কস্টিংয়ে। এবার আমরা রিকোয়ারমেন্ট 2তে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, রিকোয়ারমেন্ট 2তে আমরা আরেকটি ইনকাম স্টেটমেন্ট করব, যেটি কোয়েশ্চেনে চাওয়া হয়েছে অ্যাবজর্পশন কস্টিংয়ে। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে এই অঙ্কটি ইনকাম স্টেটমেন্ট করব। প্রথমেই আমরা 3টি কলাম বিশিষ্ট একটি ঘর আঁকবো, যার শুরুতেই থাকবে পার্টিকুলার্স, এরপরে হবে টাকা, এরপরে হবে টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা উপরে লিখব বাবু লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য পিরিয়ড এন্ডেড। পার্টিকুলার্সের ঘরে প্রথমেই আসবে সেলস 2000 ইউনিটকে 10 দিয়ে গুণ করব, যেহেতু সেলিং প্রাইস পার ইউনিট 10 দেয়াই আছে কোয়েশ্চেনে। তাহলে 2000 × 10 20,000 লাস্ট কলামে বসিয়ে দিব। এরপর লিখব লেস কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমাদের বের করে নিতে হবে। শুরুতে আসবে বিগিনিং ইনভেন্টরি, যেহেতু অঙ্কে কোনো বিগিনিং ইনভেন্টরি নাই কাজে 0 হবে। অ্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমাদের বের করতে হবে, সেটা আমাদের যে প্রোডাকশন ইউনিট ছিল এবং তার সাথে অ্যাবজর্পশনের যে কস্ট পার ইউনিট বের করেছি সেটি গুণ করে বের করতে হবে। কাজে আমাদের প্রোডাকশন ছিল 2200 ইউনিট, ইন্টু অ্যাবজর্পশন কস্টিংয়ের কস্ট পার ইউনিট বের করা হয়েছিল 8। তাহলে 2200 × 8 ইজ ইকুয়াল টু 17,600। এই 17,600কে 0-র সাথে যোগ করলে 17,600ই হবে। এর নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করে দিতে হবে। এর জন্য আমরা লিখব লেস এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি 200 ইউনিট আমরা বের করেছিলাম, তার সাথে 8 গুণ করলে হবে 1600। এবার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 17,600 থেকে এন্ডিং ইনভেন্টরি 1600 বাদ দিলে আমরা পাবো 16,000। এটা লাস্ট কলামে নিয়ে যাব। এবার সেলস 20,000 থেকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 16,000 বাদ দিলে আমরা পাবো 4,000। এই 4,000 টাকার নাম হবে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমাকে লেস করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সকে হেডিং হিসেবে দিয়ে লিখব যে গ্রস প্রফিট 4,000-এর পরে লিখব লেস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স। এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স এখানে 2 ধরনের আছে। একটি হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স, কোয়েশ্চেনে দেয়াই আছে 800। আরেকবার আমরা লিখব ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স, যেটি কোয়েশ্চেনে দেয়া আছে 1000।
এই 800 আর 1000 যোগ করলে পাবো 1800। এটাকে লাস্ট কলামে নিয়ে গ্রস প্রফিট 4000 থেকে বিয়োগ করব, তাহলে আমরা পাবো নেট অপারেটিং ইনকাম 2200। প্রিয় শিক্ষার্থী, অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়েছি 2200। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাবজর্পশন কস্টিংয়ে আমাদের অঙ্ক করতে হলে শুরুতে সেলস হবে, সেলস থেকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বাদ দিব, সেলস থেকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বাদ দিলে পাবো গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সগুলো বাদ দিতে হবে, গ্রস প্রফিট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেসগুলো বাদ দিলে আমরা পাবো নেট অপারেটিং ইনকাম। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সবাই অ্যাবজর্পশন কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্টটা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন করার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা রিকোয়ারমেন্ট 3-তে চলে যাব, যেটা আমাদের আজকের অঙ্কের লাস্ট রিকোয়ারমেন্ট। সেটি হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হলে অবশ্যই আমাকে একটি টাকার ঘর এবং একটি পার্টিকুলার্সের ঘর, অর্থাৎ 2 কলাম বিশিষ্ট ঘর রাখতে হবে। আমরা সেটিই করেছি, একটি পার্টিকুলার্সের ঘর এবং একটি টাকার ঘর দিয়ে একটি ছক করেছি। ছকের উপরে শুধু লিখব রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর কিছুই লেখার প্রয়োজন নাই। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে প্রথমেই লিখব নেট অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। প্রিয় শিক্ষার্থী, আমরা ইনকাম স্টেটমেন্ট প্রথমে ভেরিয়েবল করলাম না প্রথমে অ্যাবজর্পশন করলাম, এটা কিন্তু এই জায়গায় বিবেচ্য হবে না। এই জায়গায় বিবেচ্য হবে নেট অপারেটিং ইনকাম সব সময় অ্যাবজর্পশন কস্টিংয়ে যেটা আসবে সেটি আগে বসাতে হবে। সেজন্য আমরা প্রথমেই লিখে, যদিও আমরা ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং পরে করেছি, কিন্তু রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা কিন্তু বিবেচ্য না। বিবেচ্য অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট অপারেটিং ইনকামটা আগে আসবে। এজন্য আমরা লিখেছি নেট অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 2200, যেটি বের হয়েছে। এরপর আমরা লিখব নেট অপারেটিং ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং, যেটি আমরা ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্টের নেট অপারেটিং ইনকাম বের করেছিলাম 1800। এবার 2200 থেকে 1800 বিয়োগ করলে আমরা পাবো অনলি 400। এটার সামনে আমরা লিখব ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, নেট অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং থেকে নেট অপারেটিং ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং বাদ দিব, বাদ দিলে যেটা পাবো সেটা হবে ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। এবার আমাদেরকে চেঞ্জ ইন ইনভেন্টরিজ দেখাতে হবে। চেঞ্জ ইন ইনভেন্টরিজের ক্ষেত্রে প্রথমে আবার আসবে ইন অ্যাবজর্পশন কস্টিং, পরে আবার আসবে ইন ভেরিয়েবল কস্টিং। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমরা লিখব ইন অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ের আমাদের এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বাদ দিতে হবে। তো ইন অ্যাবজর্পশন কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরি আমাদের বের করা হয়েছিল 1600, সেটি বসিয়েছি। বিগিনিং ইনভেন্টরি নাই, তাহলে -0, তাহলে 1600 - 0 = 1600। আবার ইন ভেরিয়েবল কস্টিং আমাদের ওখানে এন্ডিং ইনভেন্টরি আমরা বের করেছিলাম 1200 টাকা। এই 1200 টাকা থেকে যেহেতু বিগিনিং এন্ডিং ইনভেন্টরি ছিল না 0, তাহলে 1200 - 0 = 1200। এবার আমরা 1600 থেকে 1200 বিয়োগ করলে পাবো অনলি 400। এটার নাম হবে ডিফারেন্স এক্সপ্লেইনড। প্রিয় শিক্ষার্থী, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলেই আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটি নির্ভুল হয়েছে কি হয়নি। যদি রিকনসিলিয়েশন স্টেটমেন্টের দুটি ডিফারেন্সই সমান হয় তাহলে বুঝতে হবে অঙ্ক ঠিক হয়েছে। এখানে আমাদের নেট অপারেটিং ইনকামের ডিফারেন্সও ছিল 400 এবং চেঞ্জেস ইনভেন্টরিজের ডিফারেন্সও হয়েছে 400, তার মানে আমাদের অঙ্ক নির্ভুল হয়েছে। এখানে দুটি যদি মিলে না যায়, অমিল হয়, তাহলে বুঝতে হবে অঙ্কের কোনো না কোনো জায়গায় সমস্যা বা ত্রুটি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটি করেছি তাতে ধারাবাহিকভাবে আমরা দুটি ইনকাম স্টেটমেন্ট করেছি এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেছি, এবং আমাদের এই অঙ্ক করার স্বার্থে কস্ট পার ইউনিট বের করতে হয়েছে এবং ওয়ার্কিংস করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় বি পার্টে এই কস্ট পার ইউনিটটাই বের করতে বলা হয় 4 মার্কসের জন্য। কাজে আজকে আমরা যে ক্লাসটি করলাম, তোমরা এই অঙ্কগুলো খাতায় তুলে নিজেরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে অবশ্যই আমাকে জানাবে, এবং প্রশ্ন পেলে আমি আমার পক্ষ থেকে বোঝানোর জন্য যা যা করণীয় তার সব কিছু করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার এই দীর্ঘ ক্লাস মনোযোগ সহকারে দেখেছো, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হব। তবে প্রিয় শিক্ষার্থী, যেহেতু করোনা মহামারী পরিস্থিতির মধ্য দিয়ে পুরো বিশ্ব এক জটিল পরিস্থিতির মোকাবেলা করছে, এই জটিল পরিস্থিতিতে আমাদেরকে শান্তভাবে, ধীর স্থিরভাবে, স্বাস্থ্যবিধি মেনে অনেক বেশি সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে। আমি আশা করি আমার প্রত্যেকটি সচেতন ছাত্রছাত্রী সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রয়োজনীয় সকল কাজকর্ম করছে। ছাত্র হিসেবে তোমাদের প্রথম কাজ নিয়মিত পড়াশোনা করা,
যেহেতু অনলাইনে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে যুক্ত হচ্ছি, কাজে তোমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাড়িতে পড়াশোনায় সময় কাটাও এবং ভালো একটি ফলাফলের জন্য অনেক বেশি স্টাডি করার একটি সুযোগ তোমরা পেয়েছো। এই সুযোগটা তোমরা কাজে লাগাবে সে প্রত্যাশায় এবং পরবর্তীতে আবার অনলাইন ক্লাসে যুক্ত হব এই আশা রেখে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।